হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ। তোমাদের মোটামুটি হয়তোবা পরিচিতি এতদিনে চিনে ফেলছো আমার এই গ্রুপ থেকে। তো আমি তোমাদের সামনে আসছি মূলত 26 ব্যাচের জন্য। তো তোমাদের মোটামুটি এখন ম্যাক্সিমাম কলেজে হচ্ছে চলতেছে, মিড টার্ম এক্সাম চলতেছে বা শুরু হবে বা শুরু হয়ে গেছে অলরেডি এরকম। তো এখন এই পরিস্থিতিতে এই অবস্থায় তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত ফর প্রথমে তো এইচএসসি, তারপর তো হচ্ছে তোমার অ্যাডমিশন, দুইটাকে কীভাবে ব্যালেন্সে রেখে কীভাবে পড়াশোনা করা উচিত, এগুলো নিয়ে ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই তোমাদের জন্য। তো আজকে আমাদের টপিক হচ্ছে তোমাদের এইচএসসি 26 ব্যাচ। তো তোমরা হচ্ছে অলরেডি 2-3 মাস বা তারও বেশি সময় কলেজ পার করে ফেলছো। অনেকে তার আগে থেকেই পড়াশোনা শুরু করে দাও। অনেকে আছে যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পর দিন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তো এখন তোমাদের জন্য আমার সাজেশন হচ্ছে, এতদিনে তোমাদের সবারই বুঝে যাওয়া উচিত যে তোমরা হচ্ছে কোন ফিল্ডে আসলে যাইতে আগ্রহী। জিনিসটা যদি আমি আর একটু ক্লিয়ার করি, তো আমাদের দেশের পার্সপেক্টিভে, আমাদের শিক্ষা ব্যবস্থার পার্সপেক্টিভে আমাদের এখানে আমরা কি করি, এইচএসসির পর আমাদের ইউনিভার্সিটি লাইফ শুরু হয়। তো এইচএসসি আর ইউনিভার্সিটি লাইফের মধ্যে একটা ফেজ আছে, যে ফেজটাকে আমরা অ্যাডমিশন ফেজ বলি। যে আমাদের অ্যাডমিশন ফেজ পার করে তোমার হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটিতে যাইতে হয়। তো এইটার জন্য আমরা এই ইউনিভার্সিটিগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভার্সিটি, এটার মধ্যে যত ধরনের ভার্সিটি আছে সব ঢুকাই দিলাম আমি। আরেকটা আমরা ভাগ করতে পারি ইঞ্জিনিয়ারিং, আর আরেকটা হচ্ছে মেডিকেল। যদি আমি ব্রডলি ক্লাসিফাই করি তাহলে এই 3টা জিনিস আমরা পাই, একটা হচ্ছে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল। তো এতদিনে তোমাদের বুঝে যাওয়া উচিত যে কার ভার্সিটি প্যাশন, কার ইঞ্জিনিয়ারিং প্যাশন, কার মেডিকেল প্যাশন। তো বা কার হচ্ছে বায়োলজি ভালো লাগতেছে, কার ম্যাথ ভালো লাগতেছে, যদিও এটা আসলে ভার্সিটিতে সে থাকে না, ওটা আরেক টপিক। বাট এখন অন্তত আমাদের যেটা টার্গেট, যে বায়োলজি যদি আমি না পারি তাহলে তো আমার দ্বারা মেডিকেল কখনোই পসিবল না। আবার যদি আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি না পারি তাহলে ইঞ্জিনিয়ারিং আমার দ্বারা কখনোই পসিবল না। তো এতদিনে সবার বুঝে যাওয়া উচিত, বা আমার যদি ওভারঅল একটা ভালো পড়াশোনা না থাকে তাহলে আমি ভার্সিটিতেও ক্যাপেবল হব না। তো এই জিনিসগুলো এতদিনে সবার বুঝে যাওয়া উচিত, যে কার কোন ফিল্ডে দক্ষতা বেশি বা ইন্টারেস্ট বেশি, বা কে কোন ফিল্ডে যাইতে চাও, এটা এতদিনে হয়তো বা বুঝে গেছো সবাই, বা চিন্তা করে ফেলা উচিত এতদিনে। এটা কেন বলতেছি একটু পরে অ্যান্সার পেয়ে যাবা, যে এখনই ভাইয়া আমরা কেবল শুরুই করলাম না, আপনি ভার্সিটির কথা শুরু করে দিচ্ছেন, যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের কথা শুরু করে দিচ্ছেন, আগে এইচএসসি তো পাশ করি। তো ওটা আসতেছি, এটা কেন বললাম এটা আসতেছি। তো এখন দেখো, আমি একটা টাইম লাইন আঁকাইতে পারি, যে আমরা এই টাইম লাইনটাকে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 2019-এর আগ পর্যন্ত, মাঝখানে হচ্ছে 2019, একটা এই দিকে আর একটা হচ্ছে এই দিকে। তো এই 2019-এ কী হয়েছিল বলতো, ডিসেম্বরের দিকে করোনা চলে আসছিল। তো করোনা একটা হিউজ চেঞ্জ নিয়ে আসছে আমাদের এডুকেশন সিস্টেমে, যার ফলে 20 ব্যাচ অটো পাস পেয়ে গেছে ওরা। তারপর 21 ব্যাচ তোমার হচ্ছে হাফ মার্কের পরীক্ষা দিছে, 22 ব্যাচ আমরা হাফ মার্কের পরীক্ষা দিছি, 23 ব্যাচ সম্ভবত 100 মার্কসেরই পরীক্ষা দিছে, আর 24-এর তো অটো পাস হয়ে গেল। তো এটার ফলে এর সাথে সাথে আরেকটা জিনিস এখানে ডেভেলপ হয়েছে, সেটা হচ্ছে এডটেক বা এডুকেশন টেকনোলজি। এখানে হচ্ছে অনেকগুলো এডটেক প্ল্যাটফর্ম আছে, কোনোটারই নাম আমি নিচ্ছি না, যেগুলো হচ্ছে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতেছে। আগের দিনে কি হইতো, যারা হচ্ছে ঢাকায় থাকতো বা রাজশাহী থাকতো বা বিভাগীয় শহরগুলোতে থাকতো, তারা হচ্ছে শুরু থেকে ভালো ভালো কন্টেন্ট পাইতো, বা ভালো ভালো টিচার পাইতো, ভালো ভালো ফ্যাসিলিটিস পাইতো ভালো কলেজে পড়ার ফলে। তারা কি করতো, তোমার হচ্ছে অ্যাডমিশনে গিয়ে তারাও আর একটু জোর দিয়ে পড়াশোনা করে ভালো জায়গায় চান্স পেয়ে যেত। আর যারা একটু গ্রামাঞ্চলের দিকে থাকতো বা উপজেলা শহরের দিকে থাকতো, তারা হচ্ছে এটা হচ্ছে এই পিরিয়ডের কথা বলতেছে, 2019-এর আগে। তো এরকম হয়তো যে তোমার হচ্ছে গ্রামাঞ্চলের দিকে বা হচ্ছে
তোমার উপজেলা শহরগুলোর দিকে তোমার হচ্ছে টিচার অতটা ভালো পাওয়া যেত না বা ফ্যাসিলিটিস অতটা ভালো ছিল না। তো যার ফলে অনেকে ওই যে পিছায় থাকতো। মেধা কিন্তু দেখো দুইজনেরই মোটামুটি সমান আমরা ধরে নিলাম, কিন্তু একজন ভালো ফ্যাসিলিটিস পাইতেছিল, ও হচ্ছে ভালো করতেছিল, আবার কম ফ্যাসিলিটিস পাওয়ার কারণে তোমার হচ্ছে দেখা গেলো যে অ্যাডমিশন রেসে পিছায় পড়লো বা এই টাইপের ঘটনা। বা অনেকে হচ্ছে তখন কি হইতো যে 3-4 মাস অ্যাডমিশনের আগে 3-4 মাস পড়াশোনা করলেই মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যেত। কিন্তু এই 2019 সব কিছু ওলট পালট করে দিছে। কি ওলট পালট করে দিছে, এই যে এডটেক চলে আসছে। এডটেক চলে আসার ফলে দেখো গ্রামাঞ্চলের ক্লাস, তুমি এখন আমার এই লাইফটা দেখতেছো, মনে করো তুমি ঢাকায় বাস করো, তুমিও দেখতেছো, তোমার আরেকটা ফ্রেন্ড ওই বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে, ওখানেও কিন্তু ইন্টারনেট আছে, ওখানেও ফ্যাসিলিটিস আছে, ওখানেও আমার এই ক্লাসটাই ধরো দেখতেছে বা এই লেকচারটাই ধরো দেখতেছে। তো ফলে কি হচ্ছে, দুইজনে মানে আগে তোমার এডুকেশনটা কনসেন্ট্রেটেড ছিল বিভাগীয় শহরগুলোতে, এখন সেই এডুকেশনটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো ফলে কি হচ্ছে, তুমিও যে কন্টেন্ট পাচ্ছ, তুমি ঢাকায় থেকেও যে কন্টেন্ট পাচ্ছ, একজন স্টুডেন্ট তোমার হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে থেকেও সেই কন্টেন্ট পাচ্ছে। ফলে কি হচ্ছে, এখানে একটা কম্পিটিশন তোমার অনেক বেড়ে যাচ্ছে, যত বছর যাচ্ছে তত কম্পিটিশন বেড়ে যাচ্ছে। কারণ এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের যারা স্টুডেন্টগুলো ছিল, এই স্টুডেন্টগুলো 19-এর আগ পর্যন্ত তোমার ভালো ফ্যাসিলিটিস না পাওয়ার কারণে তোমার হচ্ছে ওরা ওদের মেধার যে স্কিল, ওই স্কিলটা ওরা দেখাইতে পারে নাই। কিন্তু এখনকার যে প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা তোমার হচ্ছে আমাদের যে এডটেকের বড় বড় টিচাররা আছে, ওনাদের ক্লাস করে তোমার মতো কিন্তু ওরা স্কিল ডেভেলপ করতেছে। তো ওদের কম্পিট করতে গেলে তোমাকে ওইভাবেই রেডি হইতে হবে। বা তুমি যদি প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকো, তাহলে তোমার উচিত হবে যে যারা হচ্ছে এখন ঢাকায় আছে বা ঢাকার আশেপাশে আছে বা এডটেকে পড়াশোনা করতেছে বা অফলাইনে ভালো টিচারের কাছে পড়তেছে, তারা কিভাবে পড়তেছে তাদের সাথে কম্পিট করা। তো এই যে সিনারিওগুলো যদি চিন্তা করো, তাহলে ওই জন্যে আমাদের হচ্ছে এখন থেকেই, যেহেতু 3-4 মাসে তোমরা বুঝে গেছো যে তোমাদের ভার্সিটিতে যাওয়া উচিত নাকি ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া উচিত নাকি মেডিকেলে যাওয়া উচিত, তো এটা তো এত কিছু বুঝে গেছো। বা অনেকে 2-3টা পেশানও থাকতে পারে, ফাইন। বাট তো ওই জন্য আমি বলতেছিলাম যে এখন থেকে এই জিনিসগুলো, এই ওরিয়েন্টেড পড়াশোনা তোমার হচ্ছে অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। কারণ কি দেখো, সবাই কিন্তু কম বেশি তোমার হচ্ছে সেম কন্টেন্ট পাচ্ছে বা ভালো কোয়ালিটির কন্টেন্ট পাচ্ছে। তুমি যদি প্রত্যন্ত কোনো গ্রামাঞ্চলে থাকো, সেখানেও তুমি চাইলে ভালো কন্টেন্ট এখন অ্যাক্সেস করতে পারো। বা তুমি যদি ঢাকা শহরে থাকো, সেখান থেকে তো তুমি আরও সুযোগ সুবিধা পাইতেছই। তো যারা হচ্ছে এখনও অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করো নাই, তারা দেখবা যে বিভিন্ন এডটেক যে প্ল্যাটফর্মগুলো আছে, ওগুলা ওদের হচ্ছে তোমার ক্লাস নোট অ্যানালাইসিস করে দেখবা যে ওরা হচ্ছে যখন একাডেমিক বেস পড়ায়, ইভেন আমরাও যখন পড়াই, তখন কিন্তু আমরা জাস্ট এইচএসসি ফোকাসড পড়াশোনা করাই না, আমরা হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটা কভার করেই পড়ানোর চেষ্টা করি। যাতে কি হয়, তোমার হচ্ছে ওই যে যে তোমার হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়ার ফলে যে তোমার রেসটা, ওইটাতে যেন তুমি এখন থেকে আগায় থাকো। তুমি কিন্তু এখন আর ওই সিনারিও নাই যে তুমি জাস্ট 3 মাস পড়াশোনা করে অ্যাডমিশনে একদম ফাটাই দিয়ে আসতে পারবা। তোমাকে অ্যাডমিশনে ভালো করতে গেলে এখন থেকেই পড়তে হবে, কারণ তোমার যারা কম্পিটিটর তারা এখন থেকেই পড়তেছে। তো এখন কি চিন্তা করতে পারবে, হ্যাঁ অ্যাডমিশনে ভালো করতে গেলে তো এখন থেকে অ্যাডমিশনের জন্য পড়বো, বাট এইচএসসির কী হবে, তাই না? এইচএসসির কী হবে সেটার কথা একটু আসি। তো এইচএসসি দেখো, আমরা যদি চিন্তা করি, একটু আগে আমি একটা ক্লাস নিচ্ছিলাম, তো ওখানে একটা এক্সাম্পল দেই। 2টা ম্যাথ ছিল সেম, তোমরা হচ্ছে সবাই মোটামুটি গুণগত পড়ে ফেলছো। তো একটা এক্সাম্পল দেই, মনে করো তোমাকে বলে দিছে যে বোর্ডে যদি আসে, তো এইচএসসিতে আসলে এরকম তোমাকে যদি অধক্ষেপের ম্যাথ দেয়, 2টা পাত্র দিবে, দিয়ে কেএসপির ভ্যালু দেওয়া থাকবে, তোমাকে বলবে যে অধক্ষেপ পড়বে কি পড়বে না বের করো। আর এই ম্যাথটাই যদি বুয়েটে আসে বা সিকিউরিটিতে আসে বা অন্য কোনো তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসে, যে বুয়েটে যে ম্যাথটা আসছিল একটু আগে করাইলাম, ওখানে এই পাত্রের এখানে হচ্ছে ভি দেওয়া ছিল, এস দেওয়া ছিল, এখানে শুধু এস দেওয়া ছিল, সরি এখানে শুধু ভি দেওয়া ছিল, এসটা দেওয়া ছিল না। এসটা বের করার জন্য আবার এটার কেএসপির ভ্যালু দেওয়া ছিল। বুঝতে পারছো? বোর্ডে সরাসরি তোমাকে এস দিয়েই দিবে, আর
অ্যাডমিশনে কি হবে, কেএসপির ভ্যালু দিয়ে তোমাকে বলছে যে একটু একটু জাস্ট চেঞ্জ করে দিছে, তোমাকে কয়েক স্টেপ বাড়াই দিছে, তোমার চিন্তা শক্তিটা একটু ওরা চেক করতে চাইছে, এইটাই। তো আমি যদি বলি যে এইচএসসি যদি এতটুক হয়, তোমার অ্যাডমিশনটা হচ্ছে এতটুক। তো তুমি যদি এইচএসসি সেন্ট্রিক পড়াশোনা করো, তোমার শুধু এতটুক কভার হবে, আর বাকি এই যে এই পার্টটা কিন্তু বাকি থেকে যাবে। কিন্তু তুমি যদি অ্যাডমিশন সেন্ট্রিক পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার একদম এইচএসসি অ্যাডমিশন দুইটাই কভার হয়ে যাবে। তো তার জন্য কি করা লাগবে, একটা স্টোরি শেয়ার করি। এই 23-এর যে সিকেরোয়েট এক্সাম হলো, তো সিকেরোয়েট এক্সাম হওয়ার পর সবাই বলতেছিল কোশ্চেন কঠিন। তো পরে যখন কোশ্চেন আউট হলো 2 দিন পর, তো দেখা গেলো যে কোশ্চেন নাহামরি তেমন কঠিন হয়নি। ওরা জাস্ট কি করছে, তোমার এই যে এইরকম যেখানে সরাসরি ডাটা দেওয়া যেত, ওখানে সরাসরি ডাটা না দিয়ে কয়েক স্টেপে ডাটা বের করতে বলছে। ধরো একটা ম্যাথ এক স্টেপ, ওই ম্যাথটাকে ওরা ঘুরায় পেঁচায়ে 3-4 স্টেপ বানায় ফেলছে। তো এটা তো তুমি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বা, তো এটা তো অবশ্যই তোমার পারা উচিত। তো এটাকে যদি তুমি কঠিন বলো, তাহলে তো লজিক্যাল না, তাই না? তো এই জন্যে তোমাদের হচ্ছে, তোমরা যদি অ্যাডমিশন সেন্ট্রিক পড়াশোনা করো, তাহলে তোমার এইচএসসি অটোমেটিক কভার হয়ে যাবে। তার জন্য জাস্ট 2টা কাজ করতে হবে। তো আমি ভিডিও লম্বা করব না, এখনই শেষ করে দিব। জাস্ট তোমাদের ফাইনাল একটা সাজেশন দিই যে কেমনে ভাইয়া অ্যাডমিশন আর একাডেমিক সামলাবো একসাথে। তো প্রথমে হচ্ছে 1 নম্বরে হচ্ছে ক্লাস করতে হবে। এটা বাইরে বের হয়ে আসতেছে কেন? 1 নম্বরে হচ্ছে কোয়ালিটিফুল ক্লাস করতে হবে। প্রথমে হচ্ছে ভালো ক্লাস, যে কোনো যে প্ল্যাটফর্মে তুমি কমফোর্ট ফিল করো, সেই প্ল্যাটফর্মে বা সেই যে টিচার ভালো পড়ায়, অ্যাডমিশন সেন্ট্রিক পড়াশোনা করায়, সেই টিচারের ক্লাস করবা প্রথমে। 2 নম্বরে হচ্ছে ক্লাস নোটটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস নোট ভালো করে বানাইতে হবে। তারপর 3 নম্বরে তুমি যেটা করবা, 3 নম্বরে হচ্ছে তুমি যে কোনো হচ্ছে ওই যে বই পাওয়া যায়, তোমার হচ্ছে বলে দিই, উদ্ভাসের বই, তোমার হচ্ছে তারপর রেটিনা মেডিকো, যারা মেডিকেল স্টুডেন্ট আছো, তারপর হচ্ছে অন্যান্য যে এগুলা উদ্ভাসের ভার্সিটি কনসেপ্ট বুক বা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক বা এসিএসের বই, তো এই টাইপের বইগুলা কালেক্ট করবা। এসিএসের বইগুলো তো নতুনই পাওয়া যায়, আবার উদ্ভাসের বইগুলা পুরোনো মার্কেটে পাওয়া যায় আর কি। তো ওখান থেকে কনসেপ্ট বুক বললাম আর কি আমি। তো এই কনসেপ্ট বুকগুলোতে সুন্দর করে তোমার বইয়ের সামারাইজ করা থাকে। তো এটা পড়লে কি হবে, তোমার হচ্ছে এই যে ভালো ক্লাস করলা, প্রথমে ক্লাস নোট করলা ভালোভাবে, তারপরেও যদি কিছু গ্যাপ থাকে, এই গ্যাপটাই কনসেপ্ট বুক থেকে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল। কনসেপ্ট বুকের পর যাবা হচ্ছে তুমি বই হচ্ছে আমি যেটা করতাম, আমি যখন তোমাদের লেভেলে ছিলাম তখন রাফ রিভিশন দিতাম। রাফ রিভিশন কাদের জন্য? ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির জন্য। আর যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের বইটা ভালো করে পড়তে হবে। তো যারা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অ্যাসপিরেন্ট, তারা বুকটা রাফ রিভিশন দিলেই হবে। কিন্তু মেডিকেল যারা আছো, তারা একটু ভালোভাবে পড়তে হবে। তারপর অধ্যায় যখন মোটামুটি শেষ হয়ে যাবে বা একটা টপিক শেষ হয়ে যাবে, যেমন মনে করো দ্রাব্যতা শেষ হয়ে গেছে, তো তখন তুমি কি করবা, একটা গাইড কিনে নিবা, যে কোনো ভালো কোম্পানির গাইড কিনে নিয়ে বোর্ড সিকিউ এমসিকিউ সলভ করবা। ঠিক আছে? এটা করলে তোমার দেখবা যে ম্যাক্সিমামই তুমি পারতেছো। এগুলো যদি করে আসো, তাহলে তোমার যদি টিচার ভালো হয়, তাহলে এগুলা আটকাবা না কোথাও। তো এটা করলে তোমার এইচএসসি হয়ে যাচ্ছে। তারপর 6 নম্বরে তুমি আসবে হচ্ছে কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, যদি ভার্সিটি অ্যাসপিরেন্ট হও, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, আর মেডিকেল অ্যাসপিরেন্ট হলে মেডিকেল কোশ্চেন ব্যাংক নিয়ে কোশ্চেন ব্যাংকে দেখবা যে কয়টা পারো। তুমি সব পারবা না, আমি বলে দিচ্ছি,
যে সব পারবা না, এটা জানা কথা, কিন্তু তুমি অ্যারাউন্ড 60-70% পারবা। দেখবা যে এরকম 60-70% পারতেছি, দ্যাট মিনস আমার প্রিপারেশন ওকে। তো এইরকম করে সিরিয়ালি যদি পড়াশোনা করতে থাকো তাহলে তোমার একাডেমিকও কভার হবে। একাডেমিক কভার হবে কোথায় এসে? এখানে এসে। আর অ্যাডমিশন কভার হবে এখানে এসে। এখন তুমি বলতে পারো হ্যাঁ এখন এত কিছু করব এখন থেকেই। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমার যারা কম্পিটিটর, যারা পরীক্ষা দিবে, তারা সবাই অলরেডি এগুলো করতেছে। আমাদের কাছে তো অনেক স্টুডেন্ট পড়ে, বা আমরা যারা পড়াই তারা তো দেখি যে আমাদের স্টুডেন্টরা কীভাবে পড়তেছে। তো ওরা সবাই এইভাবে পড়তেছে, এই অলরেডি অ্যাডমিশন, অলরেডি অনেকের সিলেবাসই কভার হয়ে গেছে, এরকম পোলাপানো পাওয়া তুমি। তো তাদেরকে বিট করতে গেলে তোমারও এখন থেকে এইভাবে পড়তে হবে, যাতে তোমার এইচএসসিও কভার হয়, অ্যাডমিশনও কভার হয়। কোশ্চেন ব্যাংক বললাম সব পারবে না, কিছু হাই লেভেলের জিনিসপত্র থাকেই যেগুলো হচ্ছে, কিন্তু 60-70% পারলে, বা তুমি যদি জাস্ট উল্টাও, পেজ উল্টাও, দেখো যে কেমনে কোশ্চেন আসছে, কেমনে কি আসছে, তাতেই এনাফ। আমি বলতেছি না যে কোশ্চেন ব্যাংক ধরে ধরে সলভ করতে হবে, দ্যাটস নট। আমি জাস্ট বলতেছি যে তুমি চোখ বোলাও কোশ্চেন ব্যাংকে, কেমনে কোশ্চেন আসছে, কোন সালে কেমন কোশ্চেন আসছে, কোনটা পারতেছি কোনটা পারতেছি না, এই টাইপের জিনিসগুলো দেখো। আর ভালো ক্লাসটা ইম্পর্টেন্ট, যে তুমি কোনো একটা, তোমার সেটা অফলাইনে হইতে পারে বা অনলাইনে হইতে পারে, যেখানে অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা করায় সেখানে তুমি পড়াশোনা করো। তারপর একটা ভালো ক্লাস নোট বানাও, কনসেপ্ট বুক পড়ো, আর হচ্ছে যারা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং আসো তারা হচ্ছে একটা বুক রাফ রিভিশন দাও, মানে জাস্ট চোখ বোলাবে আর কি। তো এইগুলোতে টাইম লাগবে না, এই দুটা মেইনলি টাইম লাগবে, এই দুটাতে বেশি টাইম লাগবে না। তারপর হচ্ছে তুমি বোর্ডের জন্য সিকিউ এমসিকিউ সলভ করবা, আর তোমার হচ্ছে কি বলে অ্যাডমিশনের জন্য কোশ্চেন ব্যাংক সলভ করবা, দ্যাটস এনাফ। তো এইভাবে যদি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটা করো, তাহলে দেখবে বায়োলজির জন্য এটা অবশ্য মানে এই সিকোয়েন্স ডিরেক্টলি খাটবে না, কারণ বায়োলজির তো বই পড়তে হয়। তো বায়োলজিটা ওইভাবে অ্যাডজাস্ট করে নিবা। তো আর কি, যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অ্যাসপিরেন্ট আছে তারা হচ্ছে বায়োটা একটু বইটা ভালো করে পড়বা, যাতে বায়োলজি ভার্সিটির জন্য দাগানো যায়। তো বুঝতে পারছো? এভাবে যদি এখন থেকে পড়াশোনা করো তাহলে তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে, যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনে গিয়ে বা এইচএসসিতে গিয়ে অনেক অনেক হেল্প করবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাইতে পারো, আমি অ্যান্সার দিব। আর আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।